আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আসলে বেশ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। আসলে বিসিএস পরীক্ষার জন্য বাংলাদেশ সরকার ব্যবস্থার সামগ্রিক বিষয়গুলো জেনে রাখা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেননা শুধুমাত্র প্রিলিমিনারি না, প্রিলিমিনারির পর রিটেন ভাইবা আসলে সবগুলা আসপেক্টেই কিন্তু বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। সুতরাং এই ব্যাপারটা নিয়ে একদম ক্লিয়ার কনসেপ্ট বা মোটামুটি ভালো আইডিয়া রাখাটা আসলে সবসময় খুবই অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তো যাই হোক, বাংলাদেশের সরকার ব্যবস্থা বা রাষ্ট্র নিয়ে যদি আমরা কথা বলতে শুরু করতে চাই, তাহলে একদম ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে যে কোনো একটা রাষ্ট্র বা স্টেট হওয়ার জন্য চারটা কন্ডিশন লাগে। সেটা কি কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। অর্থাৎ যে সকল মানে এলাকার এই চারটা জিনিস ইন্ডিভিজুয়ালি থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে রাষ্ট্র। অর্থাৎ কোনো একটা ভূখণ্ডে যদি এই তিনটা কোনো একটা মিসিং হয়ে যায়, যেমন আমরা যদি প্যালেস্টাইনের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে আমাদের প্যালেস্টাইনে কিন্তু সার্বভৌমত্ব অনেকাংশেই খর্ব করা, যদিও জাতিসংঘ স্বীকৃত দেশ আমাদের প্যালেস্টাইন। যাই হোক, এরকম যে কোনো একটা এই চারটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি খর্ব থাকে, তখন সেটা কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিণত হতে পারে না। অর্থাৎ আমার যদি কোনো একটা ভূখণ্ড রাষ্ট্রে পরিণত হয়, এই চারটা জিনিস অবশ্যই অবশ্যই থাকতে হবে। তো এই চারটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সরকার, অর্থাৎ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সরকার। তো একটা সরকার আসলে কি? সরকার হচ্ছে যে একটা দেশের কি পরিচালনা করার জন্য যা যা করণীয় তা সবকিছুই করে থাকে যেই প্রতিষ্ঠানটি, তাকে বলা হচ্ছে কি সরকার। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে সরকার তাহলে মানে কিভাবে কাজ করে? আমাদের দেশে সরকার তিনটা অঙ্গ নিয়ে কাজ করে থাকে। তিনটা অঙ্গ কি কি? তিনটা অঙ্গ হচ্ছে, প্রথমে আইন বিভাগ, তারপর আছে শাসন বিভাগ, লাস্টে আছে বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটাই হচ্ছে গিয়ে সরকারের তিনটা মানে তিনটা প্রধান অঙ্গ। যেমন তিন পায়া চেয়ার যেরকম তিনটা স্ট্যান্ড ছাড়া দাঁড়াতে পারে না, এটা সরকার যদি তার ব্যালেন্স রক্ষা করতে চায়, তাহলে আসলে এই তিন তিন স্তর বিশিষ্ট যে অঙ্গগুলো রয়েছে তিনটাই খুবই প্রয়োজনীয়। এর কোনো একটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, তখন যে রাষ্ট্রের যে ব্যালেন্স সেটা কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমার রাষ্ট্র যদি এটা যদি রাষ্ট্র হয়ে থাকে, তাহলে এটা আসলে তার তিনটা স্তম্ভের উপর সমানভাবে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ কোনো একটা যদি উইক হয় বা কোনো একটার ফাংশন যদি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু সরকারের কাজকর্ম বা সফলতা অনেকাংশেই কমে যায়। এজন্য এই তিনটা বিভাগ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সরকার ভালোভাবে রান করার জন্য। তো যে তিনটা বিভাগের কথা বলছিলাম, যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো এর মধ্যে প্রথমে আছে আইন বিভাগ। আইন বিভাগ নাম শুনে আসলে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যে এটা আসলে কি। আইন বিভাগ হচ্ছে আমাদের আইন প্রণয়ন করবে। অর্থাৎ আমাদের যে পার্লামেন্ট ভবন বা আইনসভা রয়েছে, সেখানে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে তারা বিভিন্ন সরকারকে প্রয়োজনীয় সহায়তা করার জন্য বা সরকারের কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য, দেশের মঙ্গলের জন্য বিভিন্ন ভ্যাট ট্যাক্স মানে যে কোনো প্রকারের কার্যক্রম সফলভাবে সম্পাদন করার জন্য যে সকল আইন প্রয়োজন হয়, সেই সবগুলো আইন প্রণয়ন হয় হচ্ছে আমাদের এই আইন আইন বিভাগ বা আমাদের পার্লামেন্ট থেকে। আমাদের যে সরকারের জনপ্রতিনিধি মানে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা এই আইন বিভাগ পরিচালনা করে থাকেন। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি আমরা যাদেরকে বলে থাকি। আমাদের সংবিধানে কিন্তু এই তিনটার অংশের কথা খুবই ভালো করে বলে দেওয়া আছে। অর্থাৎ আমাদের যে শাসন বিভাগ, সেটাকে বলা হচ্ছে সংবিধানের 48 থেকে আমাদের সংবিধানের 48 থেকে 64 নাম্বার অংশ অনুচ্ছেদ। এই এখানে কিন্তু আমাদের শাসন বিভাগের কথা একদম ক্লিয়ারলি মেনশন করা আছে। তারপর আবার 65 থেকে 93 পর্যন্ত আমাদেরকে বলা আছে হচ্ছে আমাদের আইন বিভাগের কথা। অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা এই সংক্রান্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যাবতীয় বিষয়াবলী আমাদের জাতীয় মানে মহান সংবিধানের 65 থেকে 93 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এবং যে বিচার বিভাগ, সেটা হচ্ছে আমার 94 থেকে 117 নাম্বার অনুচ্ছেদে কিন্তু আমার বিচার বিভাগের সার্বিক বিষয়াদি মানে সংবিধানে বলা আছে। তো এই রাষ্ট্র আসলে মূলত একটা রাষ্ট্রের যে বেসিক যে প্রয়োজনীয়তা, সেটা হচ্ছে সংবিধানের। তো এই সংবিধানের মধ্যে কিন্তু আমাদের ঠিকই এই তিনটা রাষ্ট্রের যে পার্ট রয়েছে সেটার কথা ক্লিয়ারলি মেনশন করা আছে। যেটা বলছিলাম, যে প্রথমেই আমরা আসতেছে আইনসভার কথা। আইনসভা কি? আইন প্রণয়নের সর্বোচ্চ প্রতিষ্ঠান। নাম যেটা আগে বললাম, যে নাম শুনলে বোঝা যাচ্ছে যে আইন প্রণয়ন করা হচ্ছে এই অংশের কাজ। এবং বাংলাদেশের যে আইনসভা রয়েছে সেটা হচ্ছে হাউস অফ দ্য নেশন বা জাতীয় সংসদ আমরা যেটাকে বলে থাকি। আমাদের জাতীয় সংসদ ভবনের একটা ছোট্ট ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের আমাদের আইনসভা, অর্থাৎ হাউস অফ দি নেশন। তো
এরকম আমাদের আইনসভা বা আমাদের জাতীয় সংসদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউনিক্যামেরাল বা এক কক্ষ বিশিষ্ট। তো বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে যাদের কিন্তু আবার যাদের যে আইনসভা তারা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। যেমন আমরা যদি পাশের দেশে ভারতের দিকে তাকাই, ভারতের আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। তারপরে আমরা যদি কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল যে ইউএস এর আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। অর্থাৎ তাদের যে কোনো আইন পাশ করতে হলে তাদের বা তাদের যে আইনের প্রসিডিউর এটা আমাদের থেকে একটু ডিফারেন্ট। ওই দুই কক্ষের জন্য নির্বাচন মানে নির্বাচিত প্রতিনিধি দুইটা স্তরে আসলে তারা বিভক্ত করে রেখেছেন বড় দেশ এর কারণে এই জিনিসটা সাধারণত হয়ে থাকে। যেহেতু আমাদের দেশের রাষ্ট্রীয় কাঠামো আসলে ছোট, সেই হিসেবে আমরা আসলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা দিয়ে আমাদের দেশ পরিচালিত হয়ে থাকে। আর আমাদের যে জাতীয় সংসদ রয়েছে, জাতীয় সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। এবং এখানে জেনে রাখা ভালো, স্পিকার কিন্তু একজন মনোনীত বা নির্বাচিত জনপ্রতিনিধি বা মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ স্পিকার হওয়ার জন্য কিন্তু তাকে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধি বা মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে। তা না হলে কিন্তু তিনি স্পিকার হতে পারবেন না। আর জাতীয় সংসদের যে অধিবেশন আহ্বান করা হয়, অর্থাৎ আমরা জানি যে নির্বাচনের পর একটা নির্দিষ্ট সময় পরে আমাদের সংসদে অধিবেশন হয়ে থাকে বা কিছুদিন পর পর আইন প্রণয়নের জন্য বা অন্য কোনো কাজের জন্য অধিবেশন হয়ে থাকে। এই অধিবেশনগুলো আহ্বান করানো হচ্ছে রাষ্ট্রপতি। যে কোনো দেশের সংবিধান আসলে অবিচ্ছেদ্য অংশ একটা রাষ্ট্রের জন্য, তার কার্যের পরিচালনার জন্য। তো এই সংবিধান রচনা করা হয় আইনসভার মাধ্যমে। অর্থাৎ আমাদের দেশ স্বাধীনতার পরে কিন্তু যে আমাদের সংবিধান রচিত হয়েছিল সেটা কিন্তু তৎকালীন যে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন, অর্থাৎ আমাদের ৭০-এর যে নির্বাচন হয়েছিলেন সেখানে যে আমাদের যে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন তারা মিলেই কিন্তু আমাদের দেশের আইনসভাটা তৈরি করেছিলেন। আমাদের যে আইনসভা হচ্ছে আমাদের একটা জাতীয় ফোরাম। আর এই আইনসভা যুদ্ধ ঘোষণা করার জন্য কিন্তু আইনসভার অবশ্যই অবশ্যই অনুমোদন প্রয়োজন হয়। অর্থাৎ যে কোনো অবস্থায় যদি রাষ্ট্রের কোনো অন্য কোনো দেশের সাথে বা নিজেকে সেভ করার জন্য যদি কখনো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হয়, সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাবে আইনসভার অনুমোদন প্রয়োজন হবে। সংসদে আসলে অধিবেশন যখন চলাকালীন সময় বা যখন কোনো একটা আইন পাশ করার প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে কিন্তু ভোট অনেক সময় সমান সমান হয়ে থাকে। অর্থাৎ যে কোনো একটা আইন পাশের ক্ষেত্রে পক্ষে ভোটও যদি হয় সাপোজ 50টি এবং বিপক্ষে যদি 50টি ভোট হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় স্পিকারকে ডিসাইডিং ভোট হিসেবে ভোট কাস্ট করতে হয়। তো স্পিকার যে ডিসাইডিং ভোটটা দিয়ে থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে কাস্টিং ভোট। স্পিকার মোশনকে ডিসাইড করার জন্য যে ভোট দিয়ে থাকেন সেটাকে হচ্ছে কাস্টিং ভোট বলা হয়ে থাকে। আর সংসদের কোরামের জন্য অবশ্যই ৬০ জন সাংসদের উপস্থিতি অবশ্যই প্রয়োজন। অর্থাৎ ৬০ জনের যদি কোনো উপস্থিতি ৬০ জনের যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু কোরাম হবে না। আর সংসদে একটা অধিবেশনের পর আরেকটা অধিবেশনের জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় থাকতে পারবে। অর্থাৎ একটা অধিবেশন যখন শেষ হয়ে যাবে তারপরে ৬০ দিনের মধ্যে কিন্তু অবশ্যই পরবর্তী অধিবেশনের ঘোষণা আসতে হবে, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে সংসদের অধিবেশন ঘোষণা করেন হচ্ছে রাষ্ট্রপতি। আর সাধারণত একজন সংসদ সদস্য দেশের বাইরে যেতে পারেন তার ব্যক্তিগত প্রয়োজনে। তবে তিনি যদি ৯০ দিনের অধিক সময় দেশের বাইরে অবস্থান করতে চান, সেক্ষেত্রে অবশ্যই তাকে স্পিকারের অনুমতি গ্রহণ করতে হবে। অর্থাৎ স্পিকারের অনুমতি ব্যতি রেখে একজন সংসদ সদস্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দেশের বাইরে অবস্থান করতে পারবেন। আর বর্তমানে যে সংসদ আমাদের দেশে কার্যকর রয়েছে সেটা হচ্ছে ১১তম জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ, সেটা হচ্ছে একাদশ সংসদ। আর একাদশ সংসদের প্রথম যে অধিবেশন সেটা বসেছিল হচ্ছে ৩০শে জানুয়ারি ২০১৯ সালে। অর্থাৎ অফিসিয়ালি আমাদের সংসদের প্রথম অধিবেশনটা হয়েছিল হচ্ছে ৩০ জানুয়ারি ২০১৯ তারিখে। বর্তমানে জাতীয় সংসদের যে মেম্বার গুলো যদি তাদের দিকে তাকাই, যে আমাদের আইনসভার আমাদের স্পিকার হচ্ছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার হচ্ছেন মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, সরকার দলীয় চিফ হুইপ হচ্ছেন নূরে আলম চৌধুরী, বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মশিউর রহমান রাঙা, আর সংসদে উপনেতা হচ্ছেন সৈয়দা সাজেদা চৌধুরী। এই ইনফরমেশন গুলো আসলে জেনে রাখা ভালো। অনেক সময় এই ধরনের আসলে প্রশ্ন এসে থাকে যে সংসদের এই স্পেশালি একটু কম পপুলার যেগুলো, যেমন ডেপুটি স্পিকার, সরকার দলীয় চিফ হুইপ বা বিরোধী দলীয় চিফ হুইপ, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় এসে থাকে। আবার এই সময় এই বিষয়গুলো আসলে আপডেটেড থাকা দরকার, যে আসলে কখনো যদি পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে যেন আমরা আপডেটেড থাকতে পারি যে আসলে বর্তমান পজিশন কে হোল্ড করছেন। এই জিনিসগুলো আসলে সবসময় ওয়াকিবহাল থাকা খুবই ইম্পর্টেন্ট। জাতীয় সংসদের আমাদের যেই আইনসভা আমরা যেই মেম্বার অফ পার্লামেন্টদের নিয়ে গঠিত হয়ে থাকে, এটা আমাদের সারা দেশকে ৩০০ আসনে বিভক্ত করা হয়েছে আমরা জানি। তো এই ৩০০ আসন যে রয়েছে তার মধ্যে যে ১ নম্বর যে আসনটি সেটি হচ্ছে অবস্থান হচ্ছে আমাদের মানে পঞ্চগড় জেলায়। আর ৩০০ নম্বর যে আসনটি রয়েছে সেটা হচ্ছে বান্দরবান পার্বত্য জেলায়।
আর তিনটা যে পার্বত্য জেলা রয়েছে তার প্রত্যেকটিতে একটি করে মাত্র সংসদীয় আসন রয়েছে। যেমন আমাদের যে সমতল যে 61 জেলা রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা জেলায় একের অধিক সংসদীয় আসন রয়েছে, কিন্তু পার্বত্য জেলায় বা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3 জায়গায় কিন্তু সংসদীয় আসনের সংখ্যা প্রতি জেলায় মাত্র একটি করে। আমাদের সংসদের যেই সামনের দিকে আসনগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ট্রেজারি বেঞ্চ বা ফ্রন্ট বেঞ্চ বলা হয়ে থাকে, অর্থাৎ সংসদ কক্ষের সামনের দিকে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো। আইন বিভাগের পর আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাসন বিভাগ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন বিভাগের মতোই বরঞ্চ তার চেয়ে আরো বেশি প্রয়োজনীয় যে অংশ সেটা হচ্ছে আমাদের শাসন বিভাগ। এখন শাসন বিভাগের সাথে আইন বিভাগের বেসিক পার্থক্যটা কোথায়? মূলত শাসন বিভাগ হচ্ছে আইন বিভাগ দ্বারা প্রণীত যে আইনগুলো রয়েছে সেটা মাঠে বাস্তবায়ন করে থাকে, অর্থাৎ সরকারের বা রাষ্ট্রের যে আইনগুলা রয়েছে সেগুলা মাঠে বাস্তবায়নকারী যে বিভাগটা রয়েছে বা এক্সিকিউশনের যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শাসন বিভাগ। এখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে পারি আমরা, যে আমরা আমাদের সংসদের মেম্বার অফ পার্লামেন্ট এবং মন্ত্রীবৃন্দ তাদের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে। কিরকম সেটা? যে মন্ত্রীরা কিন্তু শাসন বিভাগের অংশ। কারণ হচ্ছে তারা সরকারের যে পলিসিগুলো রয়েছে বা যে আইনগুলো সেগুলো মাঠে বাস্তবায়ন করছেন, কিন্তু শাসন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি যারা রয়েছেন তারা কিন্তু আবার আইন বিভাগের অংশ, কেননা তারা রাষ্ট্রের আইনগুলো প্রণয়ন করছেন। সো এই বেসিক ডিফারেন্সটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে মন্ত্রীরা হচ্ছে গিয়ে শাসন বিভাগের পার্ট, আর আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন তারা হচ্ছে গিয়ে আমাদের আইন বিভাগের পার্ট। কিন্তু এখানে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যারা মন্ত্রী হন তারাও কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট বা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবেই পরবর্তীতে মন্ত্রী হিসেবে সিলেক্ট হন, কিন্তু তারা যখন মন্ত্রী হিসেবে তাদের দায়িত্ব পালন করেন তখন তারা হচ্ছেন গিয়ে শাসন বিভাগের অন্তর্ভুক্ত। তো বোঝা যাচ্ছে যে শাসন বিভাগ হচ্ছে মূলত দেশের শাসন বা দেশের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। আর আমাদের দেশের শাসন বিভাগের প্রধান হচ্ছেন কি নমিনাল যে প্রধান, তিনি হচ্ছেন গিয়ে মাননীয় রাষ্ট্রপতি, আর কার্যকর প্রধান হচ্ছেন গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী। অর্থাৎ দেশের সকল কার্যক্রম এবং এক্সিকিউশনের ক্ষেত্রে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি শুধুমাত্র 2টা বিষয় বাদে আর সকল বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সাজেশন নিয়ে কাজ করে থাকেন। ওই 2টা বিষয় কি? একটা বিষয় হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর নিয়োগ, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে নিয়োগটা সেই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রী থেকে কোনো প্রকারের সাজেশন নিতে হয় না, বরঞ্চ রাষ্ট্রপতির কাছে যেই মেম্বার অফ পার্লামেন্ট সবচেয়ে বেশি পপুলার মনে হবে, যার প্রতি সকলের সমর্থন থাকবে, তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করবেন। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে বিচারপতি নিয়োগ, অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগ। এই প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভাবে তিনি নিয়োগটা দিতে পারেন, অর্থাৎ অফিসিয়ালি বাধ্যবাধকতা নাই যে এটা এইখান থেকে প্রধানমন্ত্রীর তাকে সাজেশন গ্রহণ করতে হবে। তো এই 2টা বিষয় বাদে বাকি সকল বিষয়কে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাজেশন অনুযায়ী প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু তিনি কার্যক্রম করে থাকেন। আর আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের 14তম প্রধানমন্ত্রী। আর আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের 21তম রাষ্ট্রপতি। আর সংবিধানে আমরা একটু আগেই বলেছিলাম যে সংসদের যে অধিবেশন এটা আহ্বান করা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, এবং এখানে এবং সংসদে যেই অধিবেশন শুরুতে প্রত্যেক বছরই সবার প্রথমে যে ভাষণটি দেন তিনি হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি, অর্থাৎ প্রতি বছরের প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি কিন্তু একটি ভাষণ দিয়ে থাকেন। এখন আরেকটা বিষয় জেনে রাখা দরকার, যে আমরা যে আইন বলে থাকি এই আইনগুলো আসলে একটা প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপিত হয়ে তারপরে পার্লামেন্টে পাশ হয়ে সেটা আইনে আলটিমেটলি পরিণত হয়ে থাকে। একটা আইন যদি পাশ হতে চায় সেক্ষেত্রে কিন্তু তাকে কয়েকটা ধাপ পেরিয়ে আসতে হয় আমাদের আইনসভা বা জাতীয় সংসদ থেকে। তো যখন একটা আইনের খসড়া প্রস্তুত করা হয়, অর্থাৎ মন্ত্রণালয় থেকে একটা আইন সাজেশন বা একটা ড্রাফট করা হয়, তখন সেটাকে বিল বলা হয়ে থাকে। তো বিল 2 প্রকারের রয়েছে, যেগুলো আসলে অর্থ সংক্রান্ত সেগুলো বলা হয়ে থাকে অর্থ বিল, যেগুলো এমনি আইন প্রণয়নের সাথে সম্পর্কিত। যেমন যদি আমরা বলি যে মোবাইল কোড আইন, তো এরকম যদি আমরা বলি যে সকল আইনের ক্ষেত্রে বা পরিবেশ বন সংক্রান্ত কোনো আইন বা বাল্য বিবাহ রোধে যে ধরনের আইন রয়েছে, এই ধরনের আইনের কথা যদি আমরা বলি, এই আইনগুলো আসলে হচ্ছে কি নর্মালি আমরা বিল আকারে প্রথমে সংসদে যায়, তারপরে এটা পাশ করার পরে হয়তো আইন আকারে প্রণীত হয়। বাট যেগুলো অর্থ সংশ্লিষ্ট, অর্থাৎ আমাদের বাজেট বা ট্যাক্স সম্পর্কিত বা কাস্টম সম্পর্কিত, এই ধরনের অর্থ সম্পর্কিত যে কোনো বিল, সেগুলোকে অর্থ বিল বলা হয়।
এবং অর্থ বিল কখনোই রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত উপস্থাপন করা যায় না। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে আসলে আমাদের দেশে যে আমাদের শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রী নিয়োগ করা যেতে পারে, সেটা হচ্ছে 10% টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যেতে পারে। অর্থাৎ আমাদের টোটাল যে সংসদ সদস্য রয়েছেন বা মেম্বার অফ পার্লামেন্ট, তার 10%, আমাদের টোটাল মন্ত্রিসভার যে সাইজ হবে, তো ওই টোটাল মন্ত্রিসভার সংখ্যার 10% আসলে সংসদ সদস্যের বাইরে গিয়ে টেকনিক্যাল পার্সনদের মধ্য থেকে কিন্তু নিয়োগ দেওয়া যায়, তাদেরকে টেকনোক্রেট মন্ত্রী বলা হয়ে থাকে। আর শাসন বিভাগের নতুন প্রধান হিসেবে প্রধানমন্ত্রী অনেকগুলো সংস্থার আসলে প্রধান হিসেবে কাজ করেন। মানে তিনি পদাধিকার বলে এই সকল অনেক গুরুত্বপূর্ণ জাতীয় কমিটি এবং পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য আমি এখানে উল্লেখ করছি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, জাতীয় অর্থনৈতিক পরিষদ, তারপরে জাতীয় প্রশাসন পুনর্গঠন সংস্কার কমিটি, রপ্তানি প্রক্রিয়াকরণ, বিনিয়োগ বোর্ড, জাতীয় পরিবেশ কমিটি, জাতীয় পর্যটন পরিষদ, এরকম অসংখ্য কমিটি রয়েছে, যে সকল কমিটির প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পদাধিকার বলে হয়ে থাকেন। এবং ওই সকল কমিটি থেকে যে কোনো ধরনের সিদ্ধান্ত বা যে কোনো ধরনের কার্যক্রম যখন করতে চায়, তখন কিন্তু ওটা প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই অনুমোদন নিয়ে তারপর ওই কমিটির কাজকর্ম সম্পাদন করতে হয়। শাসন বিভাগের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা আসলে কিভাবে ফাংশন করে। আমাদের যেই শাসন বিভাগ আমরা বলছিলাম যে মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু আসলে একদম যদি সংক্ষেপে বলা হয় তাহলে ফাংশন করে থাকে। কিরকম, যে একটা মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু সরকারের সকল যত প্রতিষ্ঠান রয়েছে তারা বিভিন্নভাবে বিভাজিত হয়ে থাকে। অর্থাৎ আমি যদি একটু বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয়ের নির্বাহী, অর্থাৎ মন্ত্রণালয়ের প্রধান যে নির্বাহী, তিনি হচ্ছেন মন্ত্রী। তো এটা যদি একটা মন্ত্রণালয়ের এই মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলা প্রতিষ্ঠান থাকবে। যেমন মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান থাকতে পারে, যেগুলো সরকারি প্রতিষ্ঠান। ওই সরকারি মন্ত্রণালয়ের আন্ডারে অধিদপ্তর থাকতে পারে, দপ্তর থাকতে পারে, বা এরকম মন্ত্রণালয়ের আন্ডারকে কেন্দ্র করে কিন্তু দেশের সকল সরকারি প্রতিষ্ঠান কোনো না কোনো ভাবে অন্তর্গত। অর্থাৎ মন্ত্রণালয় থেকে কিন্তু ডিসিশন মেকিং করা হয়ে থাকে। যেমন যদি আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ বিটিসিএল একটা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠান বলা হয়ে থাকে, কিন্তু এটাও কিন্তু একটা মন্ত্রণালয়, অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু বিটিসিএল, বা আমরা যেটাকে সরকারি টিএনটি লাইন বলে থাকি। এরকম যে কোনো ধরনের সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু সবগুলোই কোনো না কোনো মন্ত্রণালয়ের অধীনে কন্ট্রোলিং অথরিটি হিসাবে, মানে কোনো না কোনো মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে থাকে। তো মন্ত্রণালয়ের যে প্রধান নির্বাহী, তিনি হচ্ছেন গিয়ে মন্ত্রী। যে কোনো মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী হচ্ছেন মন্ত্রী। আর মন্ত্রণালয়ের যে প্রশাসনিক প্রধান, তিনি হচ্ছেন গিয়ে একজন সরকারের সচিব। এবং মন্ত্রী পরিষদ থেকে যেই মানে মন্ত্রী পরিষদ, অর্থাৎ সকল মন্ত্রীরা জাতীয় সংসদের নিকট কিন্তু দায়বদ্ধ থাকেন। অর্থাৎ যেমন আমরা প্রত্যেকটা প্রশাসনিক কাঠামো আলটিমেটলি মন্ত্রণালয়ের দিকে লিড করতেছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে মন্ত্রী, এবং সকল মন্ত্রীদের নিয়ে যে মন্ত্রী পরিষদ, সেটা হচ্ছে গিয়ে দায়ী থাকবে হচ্ছে আমাদের জাতীয় সংসদের কাছে। এবং জাতীয় সংসদ কিন্তু নাথিং বাট আমাদের মেম্বার অফ পার্লামেন্ট বা জনপ্রতিনিধি। এবং জনপ্রতিনিধিরা কাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছেন, তার হচ্ছে জনগণের ডিরেক্ট ভোটে নির্বাচিত হচ্ছেন। অর্থাৎ আলটিমেটলি জিনিসটা একটা সার্কেলের মতো। অর্থাৎ প্রত্যেকটা কার্যক্রম, মানে আদর্শ সরকার ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা কার্যক্রম হচ্ছে গিয়ে জনগণের কাছেই ফিরে আসছে। অর্থাৎ মন্ত্রণালয়ের নির্বাহী মন্ত্রী হলেও তিনি কিন্তু আলটিমেটলি জনগণের কাছেই দায়বদ্ধ, কেননা তিনি জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ। আর আইন বিভাগ আইন প্রণয়ন করে এবং সেই আইনগুলো কার্যকর করে হচ্ছে গিয়ে শাসন বিভাগ। অর্থাৎ যদি আমরা একদম ব্রিফলি বলি, মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু ওই ধরনের কাজগুলোর বাংলাদেশের শাসন বিভাগের প্রকৃত বা রিয়েল এক্সিকিউটিভ হচ্ছেন প্রধানমন্ত্রী, আর নামমাত্র বা নমিনাল যেই প্রধান, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। সরকারের সকল কার্যক্রম কিন্তু রাষ্ট্রপতির নামেই সাইন করা হয়ে থাকে। আর অর্থাৎ বিভিন্ন ধরনের গভর্নমেন্ট অর্ডারে বা বিভিন্ন চিঠিতে কিন্তু দেখবেন যে রাষ্ট্রপতির নামে আসলে বিভিন্ন কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। রাষ্ট্রপতির আরেকটা বিশেষ কাজ থাকে, সেটা হচ্ছে জরুরি অবস্থায় অর্ডিন্যান্স জারি করতে পারেন। অর্থাৎ যখন আমার সংসদ অধিবেশন চলছে না, তখন যদি কোনো জরুরি অবস্থায় কোনো আইন প্রণয়নের প্রয়োজন হয়, সেটার একটা টেম্পোরারি ফর্ম হচ্ছে অর্ডিন্যান্স জারি করছে। অর্ডিন্যান্স জারি করতে পারেন রাষ্ট্রপতি। বুঝলাম যে বিভিন্ন ধরনের কর ধার্য করা,
কর আরোপ করা, অর্থ বরাদ্দ, অর্থ মঞ্জুর করা, এই ধরনের যাবতীয় কাজকর্ম কিন্তু বা দেশের অর্থনৈতিক কাঠামোকে পরিচালিত করা, এই সব কিছুই কিন্তু শাসন বিভাগের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তো এই রাষ্ট্রের দুইটা অঙ্গের কথা বর্ণনা করলাম আমরা, যে আইনসভা এবং শাসন বা এক্সিকিউটিভ। তো এর বাইরে যে অঙ্গটি রয়েছে সেটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ হচ্ছে আমাদের নাগরিকদের মৌলিক অধিকার বা সংবিধানকে সমুন্নত রাখার জন্য শেষ আশ্রয়স্থল। অর্থাৎ যদি কোনো নাগরিক মনে করেন যে তার আসলে কোনো একটা অধিকার খর্ব হচ্ছে বা রাষ্ট্রের কাছ থেকে তার যে প্রাপ্য ছিল বা রাষ্ট্র কোনোভাবে তার অধিকার খর্ব করছে বা কোনো একটা শাসন বিভাগের কোনো অর্গানাইজেশনের মাধ্যমে সে তার প্রাপ্য অধিকার পাচ্ছে না, তখন কিন্তু বা অন্য কোনো ব্যক্তি পর্যায়ে কারোর সাথে কারো যখন দ্বন্দ্ব তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু যখন তার বিচার প্রয়োজন হয় তখন সে বিচার বিভাগের দ্বারস্থ হয়। বিচার বিভাগের আসলে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে উচ্চ আদালত এবং আরেকটা হচ্ছে নিম্ন আদালত। তো উচ্চ আদালত কোনটা? আমরা উচ্চ আদালত হচ্ছে কি যেটাকে বুঝি সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে কি আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগ হচ্ছে গিয়ে আমাদের বিচারপতিদের নিয়ে গঠিত হয়। এর মধ্যে যারা একদম জ্যেষ্ঠ বিচারপতি তাদের নিয়ে আপিল বিভাগ গঠিত হয়, এবং যারা অন্যান্য বিচারপতি রয়েছেন তাদের নিয়ে আসলে হাইকোর্ট বিভাগ গঠিত হয়ে থাকে। আর যে কোনো হাইকোর্টের কোনো আদেশে যদি কোনো একজন ব্যক্তি সন্তুষ্ট না হয়ে থাকেন, অর্থাৎ হাইকোর্টের রায় কিন্তু যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করতে চান, তিনি কিন্তু তখন ওই রায়কে নিয়ে আপিল বিভাগে আবেদন করতে পারেন। অর্থাৎ হাইকোর্টের যে কোনো রায়, ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগ কিন্তু শুনানি গ্রহণ করে থাকেন। অর্থাৎ আপিল বিভাগের কাজ হচ্ছে শুধুমাত্র হাইকোর্টের বিভিন্ন রায়, দণ্ডাদেশ এবং ডিক্রিকে শুনানি গ্রহণ করে এবং ওখানে ওটা নিষ্পত্তি করা। এটা হচ্ছে কি আমাদের উচ্চ আদালতের যেটা সেটার বর্ণনা। আর আমাদের যে নিম্ন আদালত রয়েছে সেটা হচ্ছে কি আমাদের জেলা পর্যায়ের যে আদালত রয়েছে বা বিভিন্ন বিভিন্ন স্পেশাল যে আদালত গঠিত হয়ে থাকে অনেক সময় নিম্ন আদালতের এখতিয়ারাধীন। যেমন একদম সাধারণভাবে বলতে যে জেলা জজ আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই আদালতগুলো কিন্তু নিম্ন আদালতের অন্তর্ভুক্ত। এই নিম্ন আদালতের বিভিন্ন বিচারকগণ রয়েছেন যারা আসলে প্রথম একদম একদম শুরুর দিকে মামলা গ্রহণ করে থাকেন এবং পর্যায়ক্রমে তার এখতিয়ার সম্পন্ন মানে তার এখতিয়ার সম্পন্ন মামলাগুলো গ্রহণ করে থাকেন। এবং যদি কোনো মামলা এরকম হয় যে তার এখতিয়ার অধীন নয়, সেক্ষেত্রে তিনি কিন্তু তার ঊর্ধ্বতন যে আদালত রয়েছে সেখানে পাঠিয়ে দেন। এবং রায়ের ক্ষেত্রে যে কোনো নিম্ন আদালতের রায় যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি ওই পার্টিকুলার আদালতের চেয়ে উচ্চ কোনো আদালতে গিয়ে আবেদন করতে পারেন এবং আপিল করতে পারেন। এবং এই আপিল যদি বহাল হয়, ওই আপিলের নির্দেশের উপর যদি কোনো পক্ষ আবার অসন্তুষ্ট হয়, সে কিন্তু আবার তার চেয়ে যে আদালত রয়েছে সেখানে যেতে পারে। এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, যার যে প্রক্রিয়া সর্বোচ্চ আদালত হচ্ছে আপিল বিভাগ। এবং আপিল বিভাগের কোনো রায়ের পর সেই রায় রিভিউ করতে পারেন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু তিনি তার বিশেষ ক্ষমতা বলে সংবিধান থেকে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কিন্তু ক্ষমা করে দিতে পারেন বিশেষ বিবেচনা। এমনি সাধারণভাবে সর্বোচ্চ যে কোনো রায়ের ক্ষেত্রে সর্বোচ্চ বিচার সংস্থা হচ্ছে গিয়ে আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আর কোর্ট অফ রেকর্ড বলা হয়ে থাকে সুপ্রিম কোর্টকে। আর সংবিধানে আসলে 95 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কিন্তু প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। আর সংবিধান অনুযায়ী আমাদের একজন বিচারপতি সর্বোচ্চ 67 বছর বয়স পর্যন্ত কিন্তু তার স্বীয় পদে বহাল থাকতে পারেন। আর যদি কোনো কারণে অসুস্থতা কিংবা মৃত্যু বা অন্য যে কোনো কারণে যদি প্রধান বিচারপতির পদ শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দ্বিতীয় যে জ্যেষ্ঠ বিচারপতি রয়েছেন তিনি হচ্ছেন কি অস্থায়ীভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকবেন। আর আপিল বিভাগের যে প্রবীণতম বিচারক থাকবেন, এটা হচ্ছে আমাদের সংবিধানের 97 নম্বর অনুচ্ছেদে কিন্তু মানে জিনিসগুলো ক্লিয়ারলি বর্ণনা করা আছে। অর্থাৎ কোনো বিচারপতি যদি তার পদ শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে কে দায়িত্বভার গ্রহণ করবেন। বিচার বিভাগ সম্পর্কিত কয়েকটা এমসিকিউ আমরা দেখে নিই। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হচ্ছে এএসএম সাইম, অর্থাৎ আবু সাদাত মোহাম্মদ সাইম। তিনি হচ্ছেন গিয়ে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। আর বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন, তিনি 22তম প্রধান বিচারপতি।
আর বাংলাদেশের ইতিহাসে উচ্চতর আদালতের প্রথম মহিলা বিচারপতি হচ্ছেন নাজমুন আরা সুলতান। আর যে নিম্ন আদালতের কথা বলছিলাম, তো নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ দেওয়া হয় হচ্ছে ১১৫ নম্বর অনুচ্ছেদের মাধ্যমে। অর্থাৎ সংবিধানের যে ১১৫ নম্বর অনুচ্ছেদ, সেখানে কিন্তু নিম্ন আদালতের বিচারকদের নিয়োগের কথা বলা আছে, এবং এটা রাষ্ট্রপতি কিন্তু এই নিয়োগ দিয়ে থাকেন। এবং রাষ্ট্রপতির স্বাক্ষরিত বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে কিন্তু নিম্ন আদালতের যে বিচারকদের যে নিয়োগ প্রক্রিয়া সেটি হয়ে থাকে। আমরা যেমন জানি যে শাসন বিভাগের বিভিন্ন সরকারি কর্মকর্তা তারা যেমন বিসিএস পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন যেটা রয়েছে, অর্থাৎ পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, ওটা কিন্তু আমাদের যেমন নিয়োগ দিয়ে থাকে, ঠিক একইভাবে যে বাংলাদেশের যে নিম্ন আদালতের বিচারকরা রয়েছে তাদের নিয়োগ দেওয়া হয় হচ্ছে বিজিএস পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, বিজেএস। এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু নিম্ন আদালতের বিচারকরা নিয়োগ হয়ে থাকেন, এবং সেটা হচ্ছে রাষ্ট্রপতির আদেশক্রমে। বাংলাদেশের ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার সংরক্ষক বলা হয়ে থাকে বিচার বিভাগকে। আর সংবিধানের যে কোনো ব্যাখ্যা, অর্থাৎ সংবিধানের কোন ব্যাখ্যাটা আসলে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ কোনো টপিক নিয়ে বা কোনো বিষয় নিয়ে যদি কোনো দ্বৈত মতবাদের উৎপত্তি হয়ে থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে ব্যাখ্যাটা প্রদান করবেন সেটাকে কিন্তু সংবিধানের প্রকৃত ব্যাখ্যা হিসেবে ধরা হবে। বাংলাদেশের যে কোনো নাগরিক কখনো যদি কোনো সিদ্ধান্তের উপর সংক্ষুব্ধ হয়, যদি মনে করে থাকে এতে করে তার ব্যক্তি স্বাধীনতার বা ব্যক্তি মৌলিক অধিকারের ব্যাঘাত ঘটছে, সেক্ষেত্রে কিন্তু তিনি ন্যায় বিচার পাবার আশায় হাইকোর্টে রিট করতে পারেন। এই রিট সংবিধানের ১০২ নম্বর অনুচ্ছেদে কিন্তু এই সংক্ষুব্ধ কোনো নাগরিকের অধিকারের কথা বলা রয়েছে, অর্থাৎ ১০২ নম্বর অনুচ্ছেদ বলে কিন্তু কোনো ব্যক্তি বা যে কোনো নাগরিক সংবিধান বিচার বিভাগে রিট করতে পারে। এরকম ৫ ধরনের রিট রয়েছে। এত ডিটেইলে আমরা না গিয়ে শুধুমাত্র নামগুলো যদি দেখি, যে হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, নিষেধাজ্ঞা, সার্সিওয়ারি অ্যান্ড কোয়ারেন্টো, তো এরকম ৫ ধরনের রিট আসলে রয়েছে। তো এই ভেতরে খুব বেশি যাওয়ার প্রয়োজন নেই, কেননা বিসিএস পরীক্ষায় এই এত ভেতর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। যাই হোক, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য একটা নির্দিষ্ট অনুচ্ছেদ রয়েছে আমাদের সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ বিচার বিভাগ তার কাজকর্ম করার সময় নির্বাহী বিভাগ থেকে পৃথক থাকবে। এটা হচ্ছে সংবিধানের ২২তম অনুচ্ছেদে বলা রয়েছে। আর বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় হচ্ছে ১লা নভেম্বর ২০০৭ সালে। একটা মামলার রায় হয়, সেটা হচ্ছে মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলা নামে পরিচিত। এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ যে শাসন বিভাগ রয়েছে সেটা থেকে পৃথক হয়ে যায়। আর একটা স্পেশাল ট্রাইব্যুনালের কথা আমরা জানি, যে যুদ্ধাপরাধের যে বিচার হয়েছিল আমাদের দেশে, বাকি অনেকগুলোর প্রক্রিয়াধীন রয়েছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আইসিটি অ্যাক্টের মাধ্যমে। যে আইসিটি অ্যাক্টটা, সেটা কিন্তু ১৯৭৩-এর ৬ নম্বর সেকশনের ক্ষমতা বলে কিন্তু যুদ্ধাপরাধের বিচার হয়েছিল, এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আইসিটি অ্যাক্ট বলা হয়ে থাকে। এরকম আরো কিছু ট্রাইব্যুনাল কিন্তু সরকার বা বিচার বিভাগ বা হাইকোর্ট প্রয়োজন অনুসারে ট্রাইব্যুনাল গঠন করে থাকেন। আর একটা বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে ১১৭ নম্বর, সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদে কিন্তু একটা স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যখন কোনো বিচার প্রক্রিয়া হয়, তখন এই ধরনের বিচার প্রক্রিয়া কিন্তু সামগ্রিকভাবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল দেখে থাকে। অর্থাৎ যে কোনো ধরনের সরকারি কর্মকর্তাদের যদি বা কর্মচারীদের যদি কোনো বিচার সংক্রান্ত বিষয়াদি হয়ে থাকে যেটা ফৌজদারি না, সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ওই বিষয়গুলো দেখে থাকে। এরকম অসংখ্য ট্রাইব্যুনাল রয়েছে, যেগুলা হচ্ছে গিয়ে বিচার বিভাগ কর্তৃক বিভিন্ন প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে গঠন করা হয়ে থাকে। এবার আবার একটা আইনের দিকে আসি, যে একটা আইন যখন প্রণয়ন করা হয় তখন আসলে কয়েকটা বিষয় খেয়াল রেখে প্রণয়ন করতে হয়। যেমন প্রথমে বলছিলাম যে কোনো একটা আইন প্রণয়নের জন্য সংসদে যে উত্থাপিত খসড়াটি থাকে, অর্থাৎ সংসদে যে খসড়াটা আইনটি নিয়ে আসা হয় সেটাকে বিল বলা হয়ে থাকে। তো একটা যখন অর্থ সংশ্লিষ্ট থাকে কোনো বিল, তখন এটাকে বলা হয়ে থাকে অর্থ বিল। আর এই বিল আবার দুই ধরনের রয়েছে, অর্থাৎ যদি কোনো বিল
মন্ত্রীগণ উপস্থাপন করেন, সেক্ষেত্রে ওই বিলকে বলা হয়ে থাকে সরকারি বিল। আর যদি কোনো বিল সংসদ সদস্যগণ উপস্থাপন করে থাকে সেটা কিন্তু বেসরকারি বিল বলা হয়ে থাকে। অর্থাৎ মন্ত্রীগণ যখন কোনো বিল উপস্থাপন করেন সেটা হচ্ছে সরকারি বিল বলা হবে, এবং অন্যান্য জাতীয় সংসদ সদস্যগণ যখন কোনো বিল উপস্থাপন করবেন সেটা হচ্ছে গিয়ে বেসরকারি বিল। এবং এগুলো মানে সাধারণ কোনো বিল কিংবা অর্থ বিল সব ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র অর্থ বিলের ক্ষেত্রে একটাই পার্থক্য, সেটা হচ্ছে রাষ্ট্রপতির পূর্বানুমোদন অর্থ বিল উপস্থাপন করার আগে নিয়ে নিতে হয়। আর সরকারি বিল উত্থাপনের জন্য আসলে টোটাল কাজটা সম্পন্ন করতে 7 দিন প্রয়োজন হয়, আর বেসরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে তখন 15 দিন প্রয়োজন হয়ে থাকে। আর যে কোনো একটা বিল আসলে বা আইন প্রণয়নের আগে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ এই আইনটা আসলে কতটুকু কার্যকর আমাদের দেশের অর্থাৎ কোনো একটা বিল যখন সংসদে পাঠ করা হয়, অর্থাৎ এর মধ্যে কোন আইন বা কোন অনুচ্ছেদটা সাংঘর্ষিক সরকারের কোনো বর্তমানে প্রণীত আইনের সাথে বা সংবিধানের সাথে, এই সব ধরনের বিবেচনা শেষে তা প্রেরণ করা হচ্ছে গিয়ে সংসদের যে স্থায়ী কমিটি রয়েছে সেখানে। তো সেখানে দ্বিতীয় পাঠে বিভিন্ন ধারা উপধারা আলোচনা সংশোধন করা হয়, এবং সবশেষে তৃতীয় পাঠ শেষে তখন কি করা হয়, এটা সংসদে উপস্থাপন করা হয় ভোটিং এর জন্য। অর্থাৎ সংসদ সদস্যরা তখন ভোটিং করেন যে এই আইনটি কি পাশ করা যায় কিনা, বা এই বিলের পক্ষে বিপক্ষে ভোট দিয়ে থাকেন, এবং তখন যদি 2/3 যে বেশি সংখ্যক যদি পক্ষে ভোট প্রদান করেন, তখন কিন্তু সেটা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। আর রাষ্ট্রপতি তার প্রেরিত বিলে সম্মতি দেন 15 দিনের মধ্যে। তবে তিনি যদি 15 দিনের মধ্যে এতে কোনো সম্মতি প্রদান না করেন, সেটা কিন্তু তিনি বিবেচনার জন্য এবং বা সংশোধনের জন্য তিনি পুনরায় সংসদের নিকট প্রেরণ করে ফেলতে পারেন। আর যদি এরকম হয়ে থাকে যে তিনি 15 দিনের মধ্যে আসলে কোনো রায় দেননি, তখন সেটি আসলে ধরে নেওয়া হয় যে এটাতে আসলে পুনর্বিবেচনা প্রয়োজন। এরপরেও যদি দেখা যায় পুনর্বিবেচনার পরে এটা আসলে পুনরায় রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এই বিলটি, সেক্ষেত্রে পুনরায় যখন পাঠানো হবে তখন সেই বিলের সম্মতির ক্ষেত্রে কিন্তু 7 দিন প্রয়োজন। অর্থাৎ এই 7 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি সম্মতি প্রদান না করে থাকেন, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে তিনি ওই বিলে সম্মতি প্রদান করেছেন, এবং সেটি এই বিলটি আসলে সংসদের অনুমোদন ক্রমে আইনে পরিণত হবে। আর যখন কোনো সংসদের অধিবেশন কার্যকর থাকে না, সেক্ষেত্রে কিন্তু অধ্যাদেশ জারি প্রণয়ন এবং জারি করতে পারেন রাষ্ট্রপতি। আর একটি বিষয় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন যে সংসদের কোনো বিলই কিন্তু আসলে রাষ্ট্রপতির অনুমোদন ব্যতীত পাশ হয় না। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে প্রথমবার পাঠানো হয়, যদি তিনি অনুমোদন করে দেন সেক্ষেত্রে প্রথমবারই সেটা আইনে পরিণত হয়, আর যদি তিনি অনুমোদন না করেন তাহলে কারেকশন দিয়ে আবার তার কাছে পাঠানো হবে। তখনও যদি তিনি অনুমোদন প্রদান না করেন তাহলে ধরে নেওয়া হয় যে তিনি আসলে অনুমোদন বা সম্মতি প্রদান করেছেন। এভাবে আসলে যে কোনো একটা বিল আইনে পরিণত হয়ে থাকে। এরকম আমাদের দেশে আসলে অসংখ্য আইন রয়েছে, মানে হাজারের উপরে আইন রয়েছে। তো এর মধ্যে যে কিছু বিখ্যাত বা খুবই পপুলার আইনের কথা যদি আমরা জাস্ট বলে থাকি, যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন, এই আইনটি প্রণীত হয় 2002 সালে। তারপরে অ্যাসিড নিক্ষেপকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড দিয়ে আইন প্রণয়ন করা হয়। তারপর তথ্য অধিকার আইন প্রণীত হয় 2009 সালে। এরকম অনেক চাঞ্চল্যকর আইন রয়েছে যেগুলো আসলে বিভিন্ন সময়ে অসময়ে আইন প্রণীত হয়েছিল, এবং এর মধ্যে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে এসেছে এই ধরনের আইনগুলো জেনে রাখা যেতে পারে। বাট এইটা নিয়ে আসলে খুব মানে প্রত্যেকটা আইন জানতে হবে কোনটা কত সালে প্রণীত হয়েছিল, এটা আসলে খুব বেশি জরুরি নয়। আর এরকম বাল্য বিবাহ নিরোধ আইন হয়েছিল 2017 সালে। সরকারি বেসরকারি সংস্থার স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করা সম্পর্কে বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় 1974 সালে। এরকম অসংখ্য আইন বা বিধিমালা রয়েছে যেটা সরকার প্রয়োজনে এবং আমাদের সংসদ থেকে প্রয়োজনে আইনগুলো পাশ করা হয়। তো একই রকম ভাবে এরকম যেটা বলছিলাম যে সব আইন আসলে হয়েছে এটা আসলে জেনে রাখা খুব বেশি জরুরি না। তবে সমসাময়িক যদি কোনো আলোচিত আইন প্রণীত হয়ে থাকে সেই ব্যাপারে কিন্তু ধারণা রাখা ভালো। এই ধরনের এমসিকিউ অনেক সময় এসে থাকে। আর সরকারেরও কিন্তু একজন আইন কর্মকর্তা রয়েছেন, কেননা বিভিন্ন মামলায় কিন্তু জনগণ সরকারকে বিবাদী করে থাকে। অর্থাৎ সরকারের কোনো রায়ে যদি জনগণ ক্ষুব্ধ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সরকারকে বিবাদী করে মানে জনগণ যে কোনো প্রতিষ্ঠান কিন্তু আদালতে মামলা করে থাকে। সেক্ষেত্রে সরকারের যে প্রধান আইন কর্মকর্তা রয়েছেন তাকে বলা হয় কি হচ্ছে, এসব ক্ষেত্রে সরকারকে প্রতিনিধিত্ব করার জন্য সরকারের যে প্রধান আইন কর্মকর্তা রয়েছেন তিনি হচ্ছেন গিয়ে অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে থাকেন হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি।
অ্যাটর্নি জেনারেলের যে মেয়াদ বা তার যে সুযোগ সুবিধা বা তিনি কত বেতন ভাতা প্রাপ্ত হবেন ইত্যাদি সকল বিষয়াদি রাষ্ট্রপতির সন্তোষজনক মানে রাষ্ট্রপতির ইচ্ছার উপর ডিপেন্ড করবে। রাষ্ট্রপতি যদি মনে করেন যে অ্যাটর্নি জেনারেল অনেকদিন থাকবেন, সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল মেয়াদ রাষ্ট্রপতির সন্তোষের অনুযায়ী ডিপেন্ড করবে। তিনি রাষ্ট্রকে বিভিন্ন মামলায় বড় বড় যে সকল মামলা রয়েছে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাদের বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট AM আমিন উদ্দিন। তিনি হচ্ছেন আমাদের বর্তমানে দায়িত্বরত। আমাদের নীতি নির্ধারণকারী আসলে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, মানে বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন করার জন্য কিংবা সরকারের বড় বড় ফিসকাল বা ফিনান্সিয়াল যে প্ল্যান রয়েছে এগুলো মানে বাস্তবায়ন করার জন্য কিন্তু সরকারের অসংখ্য নীতি নির্ধারণ কমিটি রয়েছে, সংস্থা রয়েছে, যে সংস্থাগুলো আসলে যে কোনো বড় প্রকল্প বা বড় কার্যক্রম বা মেগা প্ল্যান নেওয়ার জন্য কাজ করে থাকে। বা বিভিন্ন অর্থনৈতিক সংস্থা রয়েছে যেগুলো কাজ করে থাকে এবং প্রকল্পের যে অনুমোদন রয়েছে সেগুলোর জন্য কিন্তু বিভিন্ন মানে বিভিন্ন অঙ্কের উপর ভেদ করে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। যেমন সাপোজ 10 কোটি টাকা পর্যন্ত একটা প্রকল্পের অনুমোদন একটা প্রতিষ্ঠান দিতে পারবে, যদি অঙ্কটা 50 কোটি ছাড়িয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একনেক যেটাকে বলে, এ ধরনের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা এই ধরনের সিদ্ধান্তগুলো দিয়ে থাকেন। আমরা একনেকের কথা বলছিলাম যে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ, যেটা এর সভাপতি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আর এর বিকল্প হচ্ছে চেয়ারম্যান হচ্ছেন কি অর্থমন্ত্রী। যাই হোক, এরকম আসলে অসংখ্য নীতি নির্ধারণী প্রতিষ্ঠান রয়েছেন। অত ডিটেইলেও আসলে খুব বেশি যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, কেননা এই নীতি নির্ধারণ সম্পর্কিত প্রশ্ন কিন্তু খুব বেশি আসছে বলে আমার মনে হয় না। তবে মোটামুটি একটা প্রিলিমিনারি বা বেসিক ধারণা থাকা খুব বেশি প্রয়োজন। আর আমাদের যে জাতীয় সংসদের স্থায়ী কমিটির সংখ্যা রয়েছে 50টি, মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি হচ্ছে 39টি। এখানে যে মন্ত্রণালয় সংক্রান্ত যে স্থায়ী কমিটির 39টি রয়েছে তাদের কাজ হচ্ছে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমকে তদারকি করা এবং মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন ডিসিশন মেকিং এ আসলে এই সংসদীয় স্থায়ী কমিটিগুলো মানে সাহায্য করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠান ভিত্তিক 11টি স্থায়ী কমিটি রয়েছে। প্রতিষ্ঠান ভিত্তিক বলতে যে সকল বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যেমন তিতাস গ্যাস কিংবা যে BTCL বলছিলাম, যে এরকম বড় বড় যে সকল প্রতিষ্ঠান রয়েছে এই সকল প্রতিষ্ঠান দেখভালের জন্য কিন্তু আরো 11টি স্থায়ী কমিটি রয়েছে। সর্বমোট জাতীয় সংসদে 50টি সংসদীয় স্থায়ী কমিটি আসলে বিদ্যমান। দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। আর এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে আমাদের দেশে যে সকল প্রশাসনিক পরিবর্তন হয়ে থাকে, যে কোনো ক্ষেত্রে যেমন দেশে বর্তমানে বিভাগের সংখ্যা 8টি, কিন্তু একসময় কিন্তু বিভাগের সংখ্যা 7টি ছিল। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে চেঞ্জ গুলা করে থাকে সেটাকে বলা হচ্ছে, যে প্রতিষ্ঠান করে থাকে নিকার বলা হয় বা NICAR, অর্থাৎ ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অর রিঅর্গানাইজেশন। এইটা এই নিকারের মাধ্যমে কিন্তু আমাদের দেশের বিভাগ, জেলা, থানা, পৌরসভা ইত্যাদি এগুলো চেঞ্জ হয়ে থাকে। অর্থাৎ এই নিকারের অনুমোদন ক্রমে দেশের পৌরসভা কিংবা থানা গুলা পরিবর্তিত হয়ে থাকে। যাই হোক, এই নিকার প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। নীতি নির্ধারী পর্যায়ের এই একই জিনিসটা আসলে আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রপ্রধান হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি, আমাদের যে সরকার প্রধান তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আর প্রজাতন্ত্রের নির্বাহী দায়িত্ব পালন করেন মন্ত্রীগণ। মন্ত্রণালয়ের দায়িত্ব আর মন্ত্রণালয়ের প্রশাসনের যে বাংলাদেশের প্রশাসনের যে কেন্দ্রবিন্দু সচিবালয়, সেই সচিবালয়ে আসলে মন্ত্রণালয়গুলো অবস্থিত এবং মন্ত্রণালয়ের যে প্রশাসনিক প্রধান হচ্ছেন গিয়ে একজন করে সরকারের সচিব। আর এই মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু দেশের যে আমাদের স্থানীয় প্রশাসনগুলো রয়েছে সেগুলো কাজ করে থাকে। অর্থাৎ যে ক্যাবিনেট ডিভিশন রয়েছে এই ক্যাবিনেট ডিভিশনের আন্ডারে কিন্তু যে বিভাগীয় প্রশাসন যেটাকে বলা হয়ে থাকে, তারপরে হচ্ছে গিয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এই সবগুলো কিন্তু মন্ত্রিসভা বিভাগ বা ক্যাবিনেটের আন্ডারে কাজ করে থাকে। অর্থাৎ এই বিভাগীয় যে স্তর সেটা প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার বা শুধু কমিশনার বলা হয়ে থাকে, বিভাগীয় যে প্রধান। আর জেলা পর্যায়ে যিনি প্রধান সেটাকে বলা হচ্ছে ডেপুটি কমিশনার বা DC বা জেলা প্রশাসক আমরা যাদেরকে বলে থাকি। জেলা প্রশাসকগণ হচ্ছে জেলা প্রশাসনের প্রধান। আর উপজেলা পর্যায়ে যে প্রশাসনিক কাঠামো সেটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারগণ দেখে থাকেন। সেটা হচ্ছে গিয়ে উপজেলা বা UNO বলে পরিচিত। সে উপজেলার যে স্তরটি রয়েছে স্থানীয় প্রশাসনে সেটা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারগণ হচ্ছেন কি ওই স্তরের প্রধান। আর বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা আমাদের দেশে বর্তমানে আমরা জানি যে বিভাগের সংখ্যা হচ্ছে সর্বমোট 8টি। সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ, যেটা 2015 সালে গঠিত হয়েছিল।
4টি জেলা নিয়ে গঠিত হয়, এবং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ছোট বিভাগও বলা হয়ে থাকে ময়মনসিংহকে। আর বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম এবং সবচেয়ে ছোট ময়মনসিংহ। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এটা হচ্ছে আমাদের আদমশুমারি 2011 সালে সর্বশেষ যেটা হয়েছিল সেই অনুযায়ী। আর জেলার সংখ্যার ভিত্তিতে আমাদের দেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে ঢাকা বিভাগ, সেখানে 13টি জেলা রয়েছে। আর সবচেয়ে কম রয়েছে ময়মনসিংহ বিভাগে 4টি, এবং একইভাবে সিলেট জেলার বিভাগে 4টি করে জেলা রয়েছে। আমাদের যে সর্বশেষ উপজেলা সেটা হচ্ছে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ জেলার, এবং যেটা হচ্ছে 492তম উপজেলা। অর্থাৎ আমাদের দেশে বর্তমানে 492টি উপজেলা রয়েছে, যার মধ্যে সর্বশেষ উপজেলাটি হচ্ছে শায়েস্তাগঞ্জ। আর সর্বশেষ পৌরসভা হচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌরসভা। এটা এই বিশ্বনাথ পৌরসভা হচ্ছে 330তম পৌরসভা। আর বাংলাদেশের প্রথম সাইবার সিটি হচ্ছে গিয়ে সিলেটে অবস্থিত। আর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে আসলে যশোরকে ঘোষণা করা হয়েছে। আসলে এই জেলাগুলোতে বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে বা বিভিন্ন ডিজিটাল সেন্টার স্থাপন কিংবা হচ্ছে গিয়ে ইন্টারনেটের ব্যবহার, সব সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে এই দুইটা প্রথম সাইবার সিটি হিসেবে সিলেটকে ঘোষণা করা হয়, এবং ডিজিটাল জেলা হিসেবে আসলে যশোরকে ঘোষণা করা হয়েছে এই ধরনের ক্রাইটেরিয়া গুলোকে মাথায় রেখে। আমরা যদি স্থানীয় সরকার স্থানীয় প্রশাসনের কথা আমরা বলছিলাম, তো স্থানীয় সরকারের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এটার দুটো স্তর রয়েছে। এখন স্থানীয় সরকার বলতে আসলে কি বোঝাচ্ছি? আমাদের সংবিধানের 59 এবং 60 নং অনুচ্ছেদে কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্টের কথা বলা আছে। অর্থাৎ যে স্থানীয় সরকার, অর্থাৎ যারা নিজেরাই ইনকাম করবে এবং নিজেরাই কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করবে, সেলফ সাস্টেইন গভর্নমেন্ট। এটা হচ্ছে সরকারের বা প্রধান কেন্দ্রীয় যে সরকার তার ছায়া স্বরূপ স্থানীয় সরকারগুলা কাজ করার কথা আদর্শ রূপে। স্থানীয় সরকার হচ্ছে দুইটা বিভাগে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি শহরাঞ্চলে, এবং আরেকটাকে বলা যেতে পারে যে গ্রামাঞ্চলে বা শহরের বাইরে যে মফস্বল এরিয়াগুলো রয়েছে। তো আমাদের গ্রামাঞ্চলে এটা মূলত 3টা স্তর রয়েছে। 3টা স্তর আসলে গ্রাম বলা যেতে পারে না, 3টা স্তর রয়েছে। জেলা পরিষদ, আমাদের জেলা পর্যায়ের যে স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সেটা হচ্ছে জেলা পরিষদ। আমাদের যে উপজেলা পর্যায়ে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সেটা হচ্ছে উপজেলা পরিষদ, এবং ইউনিয়ন পরিষদ যেটা হচ্ছে কি একদম ইউনিয়ন পর্যায়ে। এটা হচ্ছে সরকারের যে 3টা স্তর, স্থানীয় সরকারের যে 3টা স্তর। আর সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ এবং সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। একইভাবে আমাদের যেটা শহরের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে শহরাঞ্চলের স্থানীয় সরকারের 2টা শাখা রয়েছে। একটা হচ্ছে সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। অর্থাৎ এটা আসলে যে কার্যক্রমে জনসংখ্যার উপর ভিত্তি করে এই ডিফারেন্সটা এসেছে। যেহেতু শহরাঞ্চলে কার্যক্রমের পরিধি ব্যাপ্তি বেশি এবং জনসংখ্যা বেশি, এই কারণে শহরে যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে সিটি কর্পোরেশন, যার প্রধান থাকেন একজন মেয়র। এবং একইভাবে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, সেটা হচ্ছে আমার উপজেলা পর্যায়ে যে সকল উপজেলাকে পৌরসভায় বা মিউনিসিপ্যালিটি রূপান্তরিত করা হয় সেগুলোকে আসলে 2টো স্তরে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তারাও স্থানীয় সরকারের অংশ হিসেবে কাজ করে থাকে। তো শহরাঞ্চলের স্থানীয় সরকার 2 ধরনের, একটা হচ্ছে সিটি কর্পোরেশন অর্থাৎ আমাদের যে মেগা সিটি পর্যায়ে, এবং আরেকটা হচ্ছে মিউনিসিপ্যালিটি বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা। এটা 2টা হচ্ছে কি শহরাঞ্চলে যে 2টা স্থানীয় সরকার তার বিভক্ত। ইউনিয়ন পরিষদের কাঠামো আমাদের দেশের খুবই প্রাচীনতম একটা প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো ইউনিয়ন পরিষদের কাঠামো আসলে 13 জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়ে থাকে। এই গঠন প্রক্রিয়া জানা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একজন থাকে চেয়ারম্যান এবং 12 জন থাকে হচ্ছে কি মেম্বার আমাদের যে ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদ আইন রয়েছে, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম আসলে পরিচালিত হয়ে থাকে। তো এই ইউনিয়ন পরিষদ যে 12 জন মেম্বার রয়েছেন তাদের মধ্যে কিন্তু 1/3 অর্থাৎ 3 জন থাকেন হচ্ছে কি আমাদের সংরক্ষিত নারী মেম্বার। আর এই সংরক্ষিত নারী মেম্বার এবং আমাদের যে অন্যান্য মেম্বার, ওয়ার্ড ভিত্তিক যে মেম্বাররা রয়েছেন এবং একজন চেয়ারম্যান, সর্বমোট 13 জন সদস্য নিয়ে আসলে ইউনিয়ন পরিষদ গঠিত হয়ে থাকে। আর ইউনিয়ন পরিষদের উপরে যেটা রয়েছে উপজেলা পরিষদ, সেটা আসলে প্রথমত 1985 সালে চালু হয়েছিল আমাদের দেশে, কিন্তু পরবর্তীতে উপজেলা পরিষদ বাতিল হয়ে যায় 1991 সালে, এবং সর্বশেষ 2009 সালে কিন্তু 6 এপ্রিল উপজেলা পরিষদ পুনঃপরিচালনা করা হয়। এবং পুনঃপ্রচলনের পর এরপর থেকে কিন্তু এখনো পর্যন্ত উপজেলা পরিষদ চলমান রয়েছে, যেখানে উপজেলা পরিষদের একজন নির্বাচিত জনপ্রতিনিধি থাকেন, যিনি উপজেলা চেয়ারম্যান নামে থাকেন। এবং এখানে কিন্তু 3 সদস্য বিশিষ্ট উপজেলা পরিষদ গঠিত হয়ে থাকে। একজন চেয়ারম্যান থাকবেন, একজন হচ্ছেন গিয়ে
ভাইস চেয়ারম্যান থাকবেন এবং একজন হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান থাকবেন। এই ৩ জন সদস্য নিয়ে কিন্তু উপজেলা পরিষদ গঠিত হয়ে থাকে। আর উপজেলা পরিষদের উপরের যে স্তরটি সেটি হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদ আইন ২০০০ দ্বারা হচ্ছে গিয়ে জেলা পরিষদ গঠিত হয় এবং এটা সর্বশেষ সংশোধন করা হয় ২০১৬ সালে। এই জেলা পরিষদ আইনের মাধ্যমে কিন্তু জেলা পরিষদ তার কার্যক্রম চলমান রাখে। তো এই জেলা পরিষদের আসলে মোট সদস্য সংখ্যা ২১ জন। এখানে একজন চেয়ারম্যান থাকেন এবং ১৫ জন সদস্য থাকেন এবং ৫ জন সংরক্ষিত নারী সদস্য থাকেন। এখানে একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ এবং মনে রাখা যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পরিষদ পর্যায়ে কিন্তু জনগণের সরাসরি ভোটে আমাদের সংসদ মানে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু জেলা পরিষদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট। কিরকম? যে জেলা পরিষদ যে নির্বাচন, সেখানে কিন্তু মানুষজন প্রত্যক্ষ ভোট প্রয়োগ করে না, বরঞ্চ মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা রয়েছেন, অর্থাৎ আমাদের যে চেয়ারম্যানগণ রয়েছেন, মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, তারা তাদের ভোটের মাধ্যমে কিন্তু জেলা পরিষদের যে চেয়ারম্যান রয়েছে সেটাকে মানে তারা নির্বাচিত করেন। এই জন্য এটা আসলে জনগণের প্রত্যক্ষ ভোটে নয়, বরঞ্চ পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যানের পদে আসলে এবং অন্যান্য পদে নির্বাচনটি হয়ে থাকে। প্রশাসনিক ব্যবস্থায় আসলে আরো বেশ কয়েকটি মানে আমাদের প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি, আনসার বিজিবি, এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। তবে এই সবগুলো প্রতিষ্ঠান মানে পুলিশ, তারপরে হচ্ছে গিয়ে আনসার বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, এটা সবাই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। যেরকমটি বলছিলেন যে সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু সরকারি প্রতিষ্ঠানে সরকারের যে কোনো না কোনো মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে। তো এক্ষেত্রে এই বাংলাদেশ মিলিটারি একাডেমি বা আমাদের বাংলাদেশ আর্মির যেই ট্রেনিং সেন্টার, সেটা হচ্ছে কি বিএমএ নামে পরিচিত, এটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। তো বাংলাদেশ আর্মি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু থাকেন প্রধানমন্ত্রী। আর অন্যান্য যেই এখানে আমরা নামগুলো, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার বিজিবি, এই সবগুলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান। আর যে এখানে পুলিশ একাডেমির যে ট্রেনিং একাডেমি রয়েছে সেটা হচ্ছে সারদা রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশ আর্মির যে ট্রেনিং একাডেমি প্রধান সেটা হচ্ছে গিয়ে চট্টগ্রামে অবস্থিত, পাটিয়ারিতে। তারপর হচ্ছে গিয়ে আনসার বিজিবির যে ট্রেনিং একাডেমি রয়েছে সেটা হচ্ছে গাজীপুরের শফিপুরে অবস্থিত। কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর হচ্ছে ঢাকায়, বিজিবি বা বর্ডার গার্ডস এর সদর দপ্তর কিন্তু ঢাকার পিলখানাতে, আর বাংলাদেশ পুলিশের যে সদর দপ্তর সেটিও আমাদের ঢাকাতে অবস্থিত, খিলগাঁওতে। প্রশাসনিক ব্যবস্থায় আমাদের যে আরো একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে কি আমাদের টোটাল সিটি কর্পোরেশন সংখ্যা হচ্ছে 12টি আমাদের, এবং সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহ বিভাগ হওয়ার পরে হয়েছে 2015 সালে, এবং এটা হচ্ছে 12তম সিটি কর্পোরেশন। আর আমাদের বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্যের সংখ্যা হচ্ছে 4 জন। আর এখানে একটা ইনফরমেশন জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের যে ঢাকা জেলার নাম বর্তমানে DHAKA, এটা কিন্তু একসময় ঢাকা ছিল না, বরং DACCA ছিল। তো এই নামের যে পরিবর্তনটি সেটা হয়েছিল 1982 সালে। এবং আরেকটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যে পুলিশের বিভাগে মহিলা পুলিশ চালানোর যে প্রচলন সেটা হচ্ছে 1976 সাল থেকে শুরু। আর পুলিশের যেই একটা বিশেষ আইনের কথা আমরা শুনে থাকি, যে পুলিশ একটা বিশেষ আইনের দ্বারা কিন্তু জনগণকে কোনো অপরাধী সন্দেহ ভাজন হলে তাকে গ্রেফতার করতে পারে বিনা ওয়ারেন্টে, সেটাকে বলা হচ্ছে 54 ধারা। তো এই 54 ধারার অধীনে কিন্তু কোনো সন্দেহ বা ভাজন ব্যক্তিকে কিন্তু পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে। এখানে ওয়ারেন্ট জিনিসটা কি, ওয়ারেন্ট আসলে মানে আদালত থেকে একটা পরোয়ানা জারি করা হয় যে এই ব্যক্তিকে ধরে আনা হোক। তো এই যে ওয়ারেন্টটা, এটাকে আসলে পরোয়ানাটাকে ওয়ারেন্ট বলা হয়ে থাকে। তো এরকম আদালতের নির্দেশ ছাড়াও কিন্তু পুলিশ যদি কোনো ব্যক্তিকে সন্দেহ ভাজন মনে হয়, সেক্ষেত্রে 54 ধারার বলে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষমতা রাখে। এছাড়া একটা খুবই বহুল প্রচলিত আইনের কথা আমরা শুনে থাকবো, সেটা হচ্ছে গিয়ে 144 ধারা। 144 ধারা হচ্ছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 1898 এর একটি ধারা। তো এই ফৌজদারি কার্যবিধির 198 এর 144 ধারার ক্ষমতা বলে কোন একটি এলাকায় কিন্তু সভা সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন সহ একটা নিষেধাজ্ঞা জারি করতে পারে, এবং এটি জারি করেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। তিনি 144 ধারার ক্ষমতা বলে কিন্তু ওই সভা সমাবেশ বা কোনো একটা বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা থাকলে কিন্তু তিনি 144 ধারা জারি করে থাকেন। আমরা 144 ধারা কথা আমরা শুনে থাকি যে নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কেন্দ্রের চারপাশে কিন্তু 144 ধারা জারি থাকে। তাছাড়া এরকম বিভিন্ন পরিস্থিতি যদি কখনো কন্ট্রোলের বাইরে যাওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই 144 ধারা জারি করা হয়।
এবং মূলত পরিস্থিতি যেন সবসময় কন্ট্রোলে থাকে বা আইন শৃঙ্খলা যেন সবসময় স্বাভাবিক থাকে, এই জিনিসটা নিশ্চিত করার জন্য কিন্তু 144 ধারা জারি করা হয়। আর এই 144 ধারার থেকে একটা গুরুত্বপূর্ণ একটা আসলে ফৌজদারি কার্যবিধির আইন, যেটা আসলে বহুল প্রচলিত। আর এই 1976 সালে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠনের পর মানে মহানগর এলাকায় কিন্তু এই 144 ধারা জারির ক্ষেত্রে আরো বিশেষ মানে আরো আইন রয়েছে। ইন জেনারেল 144 ধারার মাধ্যমে যে কোনো জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো ধরনের সভা সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন সহ যে কোনো মানে নির্দিষ্ট করে দিতে পারেন যে একসাথে এতজনের চলাফেরা নিষেধ, এই ধরনের কোনো পার্টিকুলার আদেশ কিন্তু জারি করতে পারেন, সেটা 144 ধারার ক্ষমতা বলে। যাই হোক, এই ছিল মোটামুটি বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত যাবতীয় আলোচনা। এর মাধ্যমে মোটামুটি একটা আসলে আইডিয়া পাওয়া সম্ভব, যদিও মানে বাংলাদেশ সরকার কাঠামো বা এই সমস্ত বিষয় অনেক ব্রিফ আর অনেক তথ্য আসলে রয়েছে। তো এই তথ্যগুলো আমরা জানার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে প্রিভিয়াস ইয়ার যে রয়েছে, এই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আমরা ভালো মতো অ্যানালাইসিস করবো যে কোন ধরনের প্রশ্ন আসলে কতটুকু ডিপে, কোন একটা টপিকের কতটুকু ভেতরে আসলে প্রবেশ করতে হয়, এই জিনিসগুলো আমরা ধারণা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যদি ভালো মতো অ্যানালাইসিস করি সেক্ষেত্রে পাবো। এই জন্য যে কোনো একটা টপিক পড়ার ক্ষেত্রে ওই টপিকের ভেতরে কতটুকু প্রবেশ করা প্রয়োজন এটা ভালো মতো তখনই বোঝা যায় যখন আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবো। তো এই আইডিয়াগুলো থেকে আমরা আশা করি যে আপনারা বাংলাদেশ সরকার ব্যবস্থা সম্পর্কে মোটামুটি একটা ব্রিফ আইডিয়া পাবেন, এবং এর বাইরে যে কোনো ধরনের তথ্য কিন্তু মানে প্রিভিয়াস ইয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য কিন্তু নিজেদেরকে মানে জেনে নিলে কিন্তু এই টপিক থেকে আসলে যে একটা বা দুইটা প্রশ্ন প্রিলিমিনারি এসে থাকে সেটা আসলে ভালো মতো পারা যাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।